তখন মাঝরাত, চারিদিক নিস্তব্ধ, কোথাও কেউ নেই। একটা বিস্তীর্ণ চাষের জমির মাঝখানে একটা একচালা ঘর, আর সেই ঘরের মেঝেতে পড়ে আছে একটা মাথাটা লাশ। লাশের ঠিক গা ঘেঁষেই জ্বলছে একটা ছোট্ট উনুন। সেই উনুনের উপর রান্না হচ্ছে ওই লাশেরই মাথার ঘিলু। আর উনুনের ঠিক উল্টো দিকে শান্ত হয়ে বসে আছে 6 ফুট লম্বা একটা ছিমছাম চেহারার লোক। লোকটি উনুনের ভেতর জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে হাসছে আর বলছে, তোর সমস্ত শক্তি এখন আমার, তোর সমস্ত জ্ঞান এখন আমার। নমস্কার, আমি অপূর্ব। আর আমাদের আজকের কেসটা এমন একটা কেস, সত্যি কথা বলতে, যেটা শুনে বিশ্বাস করা যায় না যে কোনো মানুষ এরকমটা করতে পারে। তাও আবার এক দুজনের সাথে নয়। নিজের মস্তিষ্কে শক্তি বাড়ানোর জন্য 14 জন মানুষের মাথা কেটে তাদের মস্তিষ্কের স্যুপ বানিয়ে খেয়েছিল এই নরখাদক সিরিয়াল কিলার। শুধু তাই নয়, ভিকটিমদের মাথার খুলিগুলো পর্যন্ত ধুয়ে মুছে পরিষ্কার করে নিজের কাছে রেখে দিয়েছিল। এবং পুলিশ যখন তাকে গ্রেফতার করে তখন গড়গড় করে বলেও দিয়েছিল কোনটা কার মাথার খুলি। হ্যাঁ, আমি জানি এগুলো সত্যি বিশ্বাস করা যায় না, আর এই জন্যই আমি আজকের ভিডিওটা এমন ভাবে সাজিয়েছি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভেরিফাইড সোর্স থেকে বিভিন্ন খবর নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটা শেষ অবধি দেখতে দেখতে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে এই রকম পৈশাচিক ঘটনাও আমাদের আশেপাশেই ঘটেছে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, নরখাদক সিরিয়াল কিলার। সাল 2000, তখন ডিসেম্বর মাস। উত্তরপ্রদেশের এলাহাবাদে একটা ডেইলি নিউজ পেপারের একজন সাংবাদিকের নাম ধীরেন্দ্র সিং। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে ধীরেন্দ্র সিং এর অফিসে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করে মিনিট দুয়েক কথা বলেই খুব তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে যায় ধীরেন্দ্র সিং। আসলে সাংবাদিকতা পেশাটাই এমন, খবরের তাগিদে নানান দিকে ছুটতে হয় সাংবাদিকদের। তাই ধীরেন্দ্র কলিগরা ভাবে নিশ্চয়ই কোনো তাজা খবরের সন্ধানে এভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছেন। যখন ফিরবেন কোনো বড়সড় খবর নিয়ে ফিরবেন। কিন্তু তারপর অনেকটা সময় কেটে যায়। সন্ধ্যে থেকে ধীরে ধীরে রাত নেমে আসে। একে একে সবাই ফিরে যায় যে যার বাড়িতে, কিন্তু ধীরেন্দ্র তখনও ফেরেনি। এইদিকে ধীরেন্দ্র সিং এর স্ত্রী 2-3 বার ফোনও করেছেন, কিন্তু বারবারই ফোনটা সুইচ অফ বলছে। তাই এক প্রকার চিন্তিত হয়ে একবার অফিসে ফোন করে জানতে চাইলেন নিজের হাজবেন্ডের ব্যাপারে। তখন অনেকটা রাত হয়ে গেছে, তাই অফিসের অন্যান্য কর্মচারীরা সবাই বাড়ি চলে গেছে। একজন কর্মচারী যে রাতে দেখাশোনার দায়িত্বে থাকে, সে ফোনটা রিসিভ করে জানায় যে ধীরেন্দ্র সিং কোনো একটা কাজে বাইরে বেরিয়েছেন, কিন্তু কাউকে কিছু বলে যাননি। আর এই কথাটা শুনে ধীরেন্দ্র স্ত্রী একটু সন্দেহ হয়, কারণ এর আগে ধীরেন্দ্র যখনই কোনো কাজে বাইরে গেছেন স্ত্রীকে বলেই গেছেন। ফিরতে যদি 2-3 দিন সময়ও লাগে সেটাও জানিয়ে গেছেন বাড়িতে। তাও ধীরেন্দ্র স্ত্রী ধৈর্য ধরে বসে থাকেন এবং ডিসাইড করেন আজকে রাতটা দেখা যাক, কাল সকালের মধ্যেও যদি যোগাযোগ না হয় তাহলে কি স্টেপ নেওয়া যায় পরে ভাবা যাবে। কিন্তু পরের দিন সকাল অবধিও কোনো খোঁজ পাওয়া গেল না ধীরেন্দ্র সিং এর। এইভাবে পরের গোটা দিন ধীরেন্দ্রর বিভিন্ন বন্ধু বান্ধবদের ফোন করতে করতে কেটে যায়, কোথাও ধীরেন্দ্রর খোঁজ পাওয়া যায় না। এদিকে ফোনটা এখনো সুইচ অফ। তারপর ফাইনালি 16ই ডিসেম্বর ধীরেন্দ্র সিং এর স্ত্রী এবং তার পরিবার এলাহাবাদের বেইরি পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং ডায়েরি করেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ধীরেন্দ্র সিং এলাহাবাদের এই বেইরি গ্রামেই থাকতেন এবং সাংবাদিক হওয়ার সুবাদে গ্রামে বেশ খ্যাতিও ছিল তার। সেখানকার মানুষেরা তাকে বেশ সমীহ করেই চলত। আর এই কারণে তার এই নিখোঁজ হওয়ার খবরটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। একটা লোকাল নিউজ পেপারে ধীরেন্দ্র সিং এর নামে একটা নিখোঁজ বিজ্ঞপ্তিও বের হয়। তাই পুলিশও এক প্রকার চাপের মুখে পড়ে তৎক্ষণাৎই ধীরেন্দ্র সিংকে খোঁজার জন্য তদন্ত শুরু করে দেয়। তদন্তের শুরুতেই পুলিশ প্রথমে কথা বলে ধীরেন্দ্রর কলিগদের সাথে। যদিও কলিগরা খুব বেশি কিছু বলতে পারে না, তারা শুধু এটুকু জানায় একটা কল আসার পরেই ধীরেন্দ্র তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিল। এর বেশি তারা কিছু জানে না। পুলিশ তাদের কথা শুনে ধীরেন্দ্রর কল লিস্ট বের করে আনে এবং সেটা খুঁটিয়ে দেখতে থাকে সেখানে কোনো সন্দেহজনক কিছু আছে কিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেখানেও কিছু সন্দেহজনক পাওয়া যায়নি, শুধু একটা কল বাদ দিয়ে। শেষ কলটা, ওই লাস্ট কলটা এসেছিল একটা ল্যান্ডলাইন নম্বর থেকে, আর ওই নাম্বারটা ছিল ওখানকার গ্রাম সভা প্রধান ফুলান দেবীর। যদিও লোকাল রাজনৈতিক নেতাদের সাথে সাংবাদিকদের ফোনে কথা হবে, এতে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু তাও এরকম অসময়ে বাড়ির ল্যান্ডলাইন থেকে কেনই বা ফোন করতে যাবেন? এই জিনিসটা ভেবেই পুলিশ প্রথমে নর্মালি একটা জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে যায় ফুলান দেবীর বাড়ি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ফুলান দেবীকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি পুলিশকে স্পষ্ট জানিয়ে দেয় যে ধীরেন্দ্র সিং নামে তিনি কাউকে চেনেই না। আর ঠিক এই বিষয়টাতেই খটকা লাগে পুলিশের। কিন্তু সেই সময় সেখানে উপস্থিত ছিল ফুলান দেবীর হাজবেন্ড, তার নাম রাম নিরঞ্জন। রাম নিরঞ্জন জানায় যে সে ধীরেন্দ্র সিংকে চেনে, তার বন্ধুস্থানীয়ই বলা যায়। এবং গ্রামসভা ভোটে স্ত্রীর প্রচারের ব্যাপারে এই কিছুদিন আগেই ধীরেন্দ্রর সাথে কথা হয়েছে রাম নিরঞ্জনের। কিন্তু সে এটাও জানায় এই সপ্তাহখানেকের মধ্যে কোনো রকম যোগাযোগ হয়নি তাদের। লোকটির কথাবার্তা শুনে কেমন যেন অদ্ভুত লাগে পুলিশের। তাই একজন কনস্টেবলকে রাম নিরঞ্জনের উপর নজর রাখতে বলে তারা আবার তদন্তের অন্যান্য দিকগুলো দেখতে শুরু করে। এই তদন্ত চলতে চলতেই পুলিশের হাতে উঠে আসে কিছু পুরনো কেসের ফাইল। সেই ফাইলগুলো ঘেটে পুলিশ জানতে পারে এই গত কয়েক মাসের মধ্যে
বেইলি এবং তার আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে এরকমই 3-4 জন পুরুষ দুম করে গায়েব হয়ে গেছেন, মানে নিখোঁজ হয়ে গেছেন, এবং তারপর থেকে আর তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি। পুলিশ ধীরেন্দ্র সিং এর এই কেসটার সাথে সাথে বাকি পুরনো মিসিং কেসগুলো আবার খতিয়ে দেখতে শুরু করে এবং আবিষ্কার করে বিগত কয়েক বছরে অন্তত 12 থেকে 14 জন পুরুষ এইভাবে আচমকা নিখোঁজ হয়ে গেছেন। তাদের মধ্যে একজনের নাম ছিল কালীচরণ শ্রীবাস্তব, যিনি পেশায় একজন প্রহরী। আরেকজনের নাম সন্তোষ, তিনি ছিলেন একজন ড্রাইভার, এবং এরকম আরো বেশ কয়েকটি নাম তারা খুঁজে বার করে। কিন্তু যেহেতু তারা প্রত্যেকে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তাই শুধু মিসিং ডায়েরিটুকুই লেখা হয়েছিল, কেস আর এর বেশি হয়নি। কিন্তু এবার পুলিশ পুরনো কেসগুলো নিয়েও নড়ে চড়ে বসে। এই নিখোঁজ হওয়া মানুষগুলোর মধ্যে একটা লিঙ্ক খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু এরা কেউ কাউকে চেনে না, কারোর সাথে কারো সম্পর্ক নেই। কিন্তু পুলিশের বারবার মনে হচ্ছিল এই কেসগুলোর মধ্যে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। পুলিশ ধীরেন্দ্র সিং এর পাশাপাশি অন্যান্য লোকগুলোরও খোঁজ নিতে শুরু করে এবং জনে জনে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে এই প্রত্যেকটা কেসেই একটা নাম খুব কমন। এই একটা লোকের সাথে কোনো না কোনো ভাবে সবারই পরিচয় ছিল। লোকটার নাম ছিল রাজা কোলান্দার। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, কে এই রাজা কোলান্দার? মনে আছে একটু আগে ফুলন দেবীর হাজবেন্ডের কথা বলেছিলাম? উনি বেসিক্যালি একজন 4th গ্রেড কর্মচারী, কোন একটা সরকারি দপ্তরে ড্রাইভারের কাজ করেন। লোকটার ভালো নাম ছিল রাম নিরঞ্জন কোলে, কিন্তু লোকে তাকে চিনত রাজা কোলান্দার নামে, এবং এই নামটা তার নিজেরই দেওয়া নাম। এই রাজা কোলান্দার একজন খুব অদ্ভুত মানুষ। সে যে শুধু নিজের নাম বদলেই রাজা রেখেছে তা নয়, বিয়ের আগে তার স্ত্রীর নাম ছিল গোমতী দেবী, কিন্তু বিয়ের পর রাজা কোলান্দার সেই নাম বদলে স্ত্রীর নাম দেয় ফুলান দেবী। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফুলান দেবীর ব্যাপারে আপনারা কতজন জানেন? এই ফুলান দেবী নয়, অরিজিনাল ফুলান দেবী, দ্য ব্যান্ডিট কুইন। ডাকাতি থেকে নিজের জার্নি শুরু করেছিলেন, তারপর গরিবের রবিনহুড হয়ে ইন্ডিয়ার পার্লামেন্ট অব্দি ওনার জার্নিটা বিশাল ইন্টারেস্টিং। যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুব ইচ্ছে আছে ফুলান দেবীকে নিয়ে একটা ভিডিও করার। যাই হোক, তো যেটা বলছিলাম, তো নিজের নাম রাখলেন রাজা কোলান্দার আর স্ত্রীর নাম রাখলেন ফুলান দেবী। কিন্তু রাজা কোলান্দার এখানেই থামেনি। আমি জানি না ক্ষমতার লোভ না কিসের জন্য ওনার 3 ছেলে মেয়ের নাম রেখেছিলেন আদালত, জামানত এবং আন্দোলন। এমনি এমনি শুনে মনে হবে কি আজব লোক মাইরি, নিজের ছেলে মেয়ের নাম কেউ এরকম রাখে নাকি? কিন্তু একটু ডিপলি ভাবলে আপনি বুঝতে পারবেন উনি ছেলে মেয়েদের এরকম নামকরণ করেছেন কারণ সাইকোলজিক্যালি উনি নিজেকে একজন রাজা মনে করতেন এবং ভাবতেন এই আদালত, জামানত এবং আন্দোলন এই সব কিছুর উপর ওনারই আধিপত্য। রাম নিরঞ্জনের ব্যাপারে এই বিষয়গুলো জানার পরে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। কিন্তু শুধুমাত্র সন্দেহের বসে তো আর কাউকে গ্রেফতার করা যায় না, তার জন্য লাগে প্রমাণ। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ পুলিশের হাতে এসে পৌঁছায়নি, তাই দূর থেকেই নজর রাখতে শুরু করে রাজা কোলান্দারের উপর। আশেপাশের মানুষদের থেকে আরো বিভিন্ন বিষয়ে জানতে শুরু করে। কেউ কেউ বলে লোকটা পাগল, অদ্ভুত কথাবার্তা বলে, মাঝে মাঝে শ্রীমদ ভগবদ গীতার বিভিন্ন শ্লোক আউড়ে নানান আধ্যাত্মিকতার কথা বলে, কখনো কখনো আবার বলে পৃথিবীর সমস্ত শক্তি তার চাই। আবার কেউ কেউ খুব স্বাভাবিক বলেই জানিয়েছেন। মানে নানা জনের নানা মন্তব্য, এবং এই মন্তব্যগুলো শোনার পর পুলিশ আবার পৌঁছে যায় ফুলান দেবীর বাড়িতে রাজা কোলান্দারকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু সে প্রথমেই বলে দেয়, আমি এদের কাউকে চিনি না। আর ঠিক এটারই অপেক্ষা করছিল পুলিশ। পুলিশের কাছে যে ফাইলগুলো আছে তাতে প্রত্যেকের সাথে রাজার যোগাযোগ পাওয়া গেছে, তাই পুলিশকে রং ইনফরমেশন দেওয়ার অপরাধে পুলিশ রাজাকে তুলে নিয়ে যায় ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। পুলিশ ইন্টারোগেশনের সময় খুব অদ্ভুত আচরণ শুরু করে রাজা কোলান্দার। সে পুলিশকে বলে, আমি সব সত্যি বলে দিলে তোমরা আর কোনোদিন আমায় গ্রেফতার করতে পারবে না। এরকম উন্মাদের মতো আচরণ শুরু করে। তারপর পুলিশ একটু চাপ দিতেই রাজা বলে, আমি সব সত্যি বলে দেব, কিন্তু তার আগে আমি এক বাটি ডাল খেতে চাই। সেই ডাল আবার বাইরে থেকে এনে দিলেও হবে না, সে নিজে রান্না করে খাবে। পুলিশ তার কথা মতো পুলিশ স্টেশনের বাইরেই সেই ব্যবস্থাও করে দিল তাকে, এবং নিজের রান্না করা ডাল খেয়ে দে এবার পুলিশকে বলে, এবার আমাকে ন্যায় নিয়ে চলো। আসলে রাজা কোলান্দার এই যে পুলিশও তার অর্ডার শুনছে এই বিষয়টা খুব এনজয় করছিল, আর পুলিশও একটা পোক্ত লিড পাওয়ার আশায় এক প্রকার বাধ্য হয়ে কোলান্দারকে জিপে বসে নিয়ে যায় ন্যায়নি। এই ন্যায়নি জায়গাটা এলাকার একদম শেষ প্রান্তে। সেখানে গিয়ে রাস্তা থেকে খানিক দূরে চাষের জমির মাঝখানে একটা ফার্ম হাউসের সামনে গিয়ে দাঁড়ায় পুলিশের জিপ। খুব একটা বড় ফার্ম হাউস নয়, মোটামুটি সাইজের একটা একচালা ঘর মাত্র। ওই ঘরটার সামনে দাঁড়িয়ে পুলিশ একবার জিজ্ঞেস করে, এটা কার ফার্ম হাউস? তার উত্তরে রাজা কোলান্দার বলে, এটা ফার্ম হাউস নয়, এটা রাজা কোলান্দারের আদালত। পুলিশ মনে মনে ভাবে তারা নিঘাত কোনো পাগলের পাল্লায় পড়েছে। কিন্তু এরপর যেটা ঘটে সেটা দেখে ওখানে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারদেরও হাঁটু কাঁপতে শুরু করে। পুলিশ প্রথমে ঘরের ভেতরে তল্লাশি চালায় এবং সেখানে খাটের নিচ থেকে একটা টিনের বাক্স খুঁজে পায়, আর সেই বাক্সের ভেতর থেকে খুঁজে পায় একটা লাল রঙের ডায়েরি, যে ডায়েরির উপর লেখা ছিল রাজার ডায়েরি। লাল রঙের ডায়েরিটায় অজস্র কাটাকুটি আর লেখালেখির মধ্যে পুলিশ একটা নামের লিস্ট দেখতে পায়, যে লিস্টের প্রথম নাম কালীচরণ শ্রীবাস্তব এবং শেষ নামটা ডেইলি নিউজ পেপারের সাংবাদিক ধীরেন্দ্র সিং। এই দুজনের মাঝখানে আরো 12টা নাম এবং প্রত্যেকের নামের পাশেই লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। এবার আর কিছু বুঝতে বাকি রইল না পুলিশের। এই মানুষগুলোর নিখোঁজ হবার পেছনে কোলান্দারই দায়ী। কিন্তু এখন তারা কোথায়? আদৌ কি বেঁচে আছে? কোলান্দারকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়, কোলান্দার একটু দূরেই পড়ে থাকা একটা ব্যাগ উঠিয়ে আনে এবং ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে কিছু একটা বের করে আনে। জিনিসটা কি সেটা বোঝার জন্য পুলিশ
টর্চ ঘোরায় কোলান্দারের হাতের দিকে এবং একসাথে চমকে ওঠে সবাই। কোলান্দারের হাতে জলজল করছে একটা মানুষের মাথার খুলি। খুব ক্যাজুয়ালি খুলিটাকে পুলিশের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা কার খুলি জানেন? কালীচরণ শ্রীবাস্তবের। তারপর ফার্ম হাউসের পাশে আরো দুটো জায়গায় আঙুল দেখায় রাজা কোলান্দার। পুলিশ সাথে সাথে লোক ডেকে মাটি খুঁড়তে শুরু করে দেয় এবং উদ্ধার করে আরো দুটো মাথার খুলি। তার মধ্যে একটা কালো রং করা এবং অন্যটা গোলাপি। কোলান্দার জানায় সে যাতে চিনতে পারে কোনটা কার মাথার খুলি সেজন্য এরকম রং করে রেখেছে। কিন্তু পুলিশের ধারণা আসলে নিজের কৃতকর্মের অ্যাওয়ার্ড হিসেবে ভিকটিমদের খুলিগুলোকে এরকম ভাবে গুছিয়ে রেখেছিল এই সাইকোপ্যাথ সিরিয়াল কিলার রাজা কোলান্দার। ব্যাস, তারপরে পুলিশ কোলান্দারকে পুরোপুরি গ্রেফতার করে এবং নিয়ে যায় রিমান্ডে। এবং রিমান্ডে নিয়ে ধীরেন্দ্র এখন কোথায়, কিভাবে খুন করেছে, কেন করেছে, এরকম নানান রকম প্রশ্ন শুরু করে। কোলান্দার খুব ক্যাজুয়ালি একটা একটা করে উত্তর দিতে আরম্ভ করে। সে জানায় নিজের থেকে বুদ্ধিদীপ্ত কিংবা জ্ঞানী মানুষ দেখলেই কোলান্দারের হিংসে হতো। মনে হতো এই জ্ঞান, এই নলেজ, এই পাওয়ার তার কাছে নেই কেন। এবং সেই জন্যই সবসময় নিজের থেকে ক্ষমতাবান এবং চালাক মানুষদের সাথেই বন্ধুত্ব করতো কোলান্দার। তাদের সাথে ভালোভাবে মিশতো, কথা বলতো, নানা রকম আলোচনা করতো। এবং এইভাবে একটা সময় পর সবার বিশ্বাস অর্জন করা হয়ে গেলে তাদেরকে নিয়ে যেত ন্যায়নির ওই ফার্ম হাউসে। সেখানেই তাকে প্রথমে ধর থেকে মাথা আলাদা করে দিত কোলান্দার। তারপর যাতে কেউ চিনতে না পারে বডিটাকে বিকৃত করে ফেলে দিয়ে আসতো পাশের কোনো নালা কিংবা নদীতে। এবং বডি ডাম্প করা হয়ে গেলে ভিকটিমের মাথাটাকে নিয়ে কোলান্দার যা করতো সেটা শুনে পুলিশেরও গা গুলিয়ে উঠেছিল। ভিকটিমদের মাথা থেকে প্রথমে মাথার ঘিলু, মানে আমাদের ব্রেনের যে থলথলে অংশটা, সেটা বের করে সেটা স্যুপ বানিয়ে খেত এই সাইকো কিলার। কোলান্দার বিশ্বাস করতো এতে ওর জ্ঞান এবং শক্তির দুটোই বৃদ্ধি পাবে আর ও আরো ক্ষমতাবান হয়ে উঠবে। কি লেভেলের সাইকো বুঝতে পারছেন? এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই কথাগুলো বলার সময় কোলান্দারের চোখে মুখে কোনো রকম রিগ্রেট কিংবা আত্মগ্লানির ছিটে ফোটাও দেখতে পায়নি পুলিশ। যাই হোক, তার এই মগজ খাওয়ার কাজ নিশ্চিন্তেই চলছিল এতদিন। কিন্তু সমস্যা হলো যখন এই কাজে বাদ সাজলো তারই বন্ধু ধীরেন্দ্র সিং। ধীরেন্দ্র সিং কোনোভাবে এই বিষয়টা সম্পর্কে জানতে পেরে গেছিল এবং সে হয়তো তার খবরের কাগজেও চেপে দিত এই নৃশংসতার কথা। কিন্তু তার আগেই ধীরেন্দ্রকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলে কোলান্দার। কিন্তু কোলান্দার এখানে ধীরেন্দ্রকে বাকিদের মতো মারেনি। এখানে প্রথমবার রাজা কোলান্দার তার প্যাটার্ন ব্রেক করে ধীরেন্দ্রকে করেছিল সম্পূর্ণ অন্যরকম ভাবে। ভিডিও শুরুতেই যেমনটা বলেছিলাম, 14 ডিসেম্বর একটা ফোন পেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় ধীরেন্দ্র। ফোনটা আসলে করেছিল রাজা কোলান্দার। ধীরেন্দ্রকে ডেকে পাঠিয়েছিল তার ফার্ম হাউসে। আর সেখানে গিয়ে পৌঁছাতে না পৌঁছাতেই কোলান্দারের শালা ভক্করাজ মাথায় গুলি করে করেছিল ধীরেন্দ্রকে। করার পরে অবশ্য তারও মাথাটাকে আলাদা করে বডিটাকে একদিকে এবং মাথাটাকে একদিকে ফেলে দিয়ে এসেছিল কোলান্দার। এবং পরবর্তীতে কোলান্দারের বলে দেওয়া লোকেশন থেকেই পুলিশ উদ্ধার করে ধীরেন্দ্র সিং এর মাথা এবং বডির বাকি অংশ। তারপর 2001 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে দীর্ঘ 11 বছর কেস চলার পর 2012 সালের মার্চ মাসে উত্তরপ্রদেশ আদালত 14 জনকে খুন করার অপরাধে কোলান্দার এবং ওর শালা ভক্করাজকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। কিন্তু এই বছর দুয়েক আগেই নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারিতে একটা ইন্টারভিউতে রাজা কোলান্দার জানায় সে নাকি ওই খুনগুলো করেনি। পুলিশ জোর করে তাকে দিয়ে একটা গল্প বানিয়েছে। তার বক্তব্য, পুলিশ যে খুলিগুলো পেয়েছে বা যে ব্লাড স্যাম্পল পেয়েছে সেগুলোর কোনো ডিএনএ টেস্টও হয়নি। मैं तो कह रहा हूँ मैं निर्दोष हूँ, मैंने कोई पुलिस को बयान है न दिया, पुलिस अपने मनमानी ढंग से मार पीट के लिख रही है, लेकिन सुने कौन? এবং তার পরিবারের বক্তব্য কিছুটা একই রকম। पापा हमारे बहुत अच्छे इंसान थे, जिसका कोई कहा नहीं। पापा हमारे बहुत अच्छे इंसान थे। हम लोग छोटे छोटे थे, समझे कि जरा भी तकलीफ होती ना उन्हें बहुत कष्ट होता। किसी से कोई बात भी नहीं, किसी से कोई झगड़ा नहीं, हम लोग सब घुल मिल के रहते थे। हम लोग को बहुत ख्याल रखते थे। কিন্তু আমরা এখন অব্দি যা যা বললাম সেগুলো সম্পূর্ণটাই কোর্ট এবং পুলিশের বিভিন্ন নথি থেকে বলা। এবার আপনারাই ডিসাইড করুন কোনটা সঠিক কোনটা ভুল। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যাহা রটে তাহা একটু হলেও ঘটে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে এরকমই কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নেক্সট টাইম স্যুপ খাওয়ার আগে অবশ্যই এই কেসটার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে তারপর স্যুপ খাবেন, নইলে গলা দিয়ে নামতে চাইবে না। যাই হোক, টাটা সবাইকে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।